আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান, আমি ফারিয়া শারমিন। দেশের জন্য এবছর খুবই গুরুত্বপূর্ণ, কাউকে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না জানিয়ে নিরাপত্তা বাহিনী প্রধানদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা সভায় তিনি জানান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা প্রচুর অর্থ ব্যয় করছে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পুলিশ, র্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনীকে নাগরিকদের মানবাধিকার রক্ষার পাশাপাশি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে যে কোনো আক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে হবে। মামলা দায়ের করতে নিকটস্থ থানায় যেতে হয়, যা কষ্টকর এবং অপব্যবহারের সুযোগ তৈরি করে জানিয়ে পুলিশকে অনলাইনে মামলা নেয়ার নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মহাখালী রেলগেট অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে করে বন্ধ হয়ে গেছে সারা দেশের সাথে রেল যোগাযোগ। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক সভা শেষে কথা বলেন তিনি। সাকিবুর রহমান ও বিল্লাল হোসেনের সহায়তায় মাহিন আরাফাতের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর থেকে কলেজের প্রধান ফটকের সামনের দুই পাশের রাস্তা অবরোধ করে রাখেন তিতুমীরের শিক্ষার্থীরা। এরপর বিকেল নাগাদ মহাখালী রেল ক্রসিংয়ে অবস্থান নেয় তারা। এ সময় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা দুটি ট্রেন আটকে দেয় আন্দোলনরতরা। বন্ধ হয়ে যায় ঢাকার সাথে রেল যোগাযোগ। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি সহ 3 দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। তিতুমীর কলেজ স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয় হোক এবং আমাদের তিতুমীর কলেজের 35,000 শিক্ষার্থীর একটাই দাবি যে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। তাদের জায়গা থেকে যে রেসপন্সটুকু দেখানো উচিত ছিল, দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল, সেটা তারা দেখায় নাই। সড়ক ও রেলপথ বন্ধ করে দেয় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরা। অভিযোগের যাদেরকে দিলে ভালো হবে তাদেরকে বলেন, এই রাস্তাঘাট বন্ধ করে জনগণের ক্ষতি করতে, এই অভিযোগ ঠিক না। বিষয়টা লজিক্যাল মনে হচ্ছে না। আমি যদি ইউনিভার্সিটি ভর্তির যোগ্যতা থাকে, আমি অন্য যে ইউনিভার্সিটি আছে সেখানে ভর্তি পরীক্ষা দেবো, উত্তীর্ণ হবেন, ভর্তি হবো। আমি কলেজে ভর্তি হয়ে কলেজ ইউনিভার্সিটি চাইবো, কালকে স্কুল ভর্তি একজনে ভর্তি হয়েছে, আমাকে কলেজের মান দেন, এটা হইল নাকি? অন্যদিকে তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলছে জানিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরতে আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল, কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না। তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। জনগণই তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেল লাইন থেকে তুলে দিবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু জনগণকে দুর্ভোগ করে, মানে রাস্তাঘাট ব্লক করে, এটা কিন্তু জনগণদের কি রকম একটা ইসের ভিতরে পড়ে, এটা তো আপনারা নিজেরা রিয়েলাইজ করেন। এই ব্যাপারে আমি আপনাদেরও কিন্তু সাহায্য সহযোগিতা চাই। আপনারাও কিন্তু এই জিনিসটা তাদের বলা দরকার যে ভাই, তোমরা এই রেল ব্লক করো না, এই মেইন রাস্তা ব্লক করো না, তোমরা আছো, তোমরা কলেজের সামনে দাঁড়াও। গেল রাতে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। একই সাথে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। মাহিন আরাফাত, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, বিশ্ববিদ্যালয়ে ঘোষণার দাবিতে আন্দোলনকে অযৌক্তিক বলছে সরকার, শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন।
সিনথিয়া, আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা সচিব যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এখানকার শিক্ষার্থীরা। তারা বলছেন যে তাদের বিশ্ববিদ্যালয় করার যে যৌক্তিক দাবি সেটি তারা এর আগেও লিখিতভাবে উপস্থাপন করেছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটি যখন একবার উপস্থাপন করা হয়েছে তখন নতুন করে আর উপস্থাপনের কোনো দরকার তারা মনে করছেন না, যেহেতু লিখিত সেই বক্তব্যে তারা তুলে ধরেছেন কি কি কারণে তিতুমির বিশ্ববিদ্যালয় হতে পারে। এবং আরেকটি বিষয় যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে জনগণের দুর্ভোগ, সেই বিষয়ে তারা বলেছেন যে আসলে জনগণের দুর্ভোগ শিক্ষার্থীরা নয়, সরকারি সেখানে দুর্ভোগ সৃষ্টি করছেন। কারণ তারা দীর্ঘদিন ধরে এই দাবি নিয়ে তারা কথা বলতে চাচ্ছেন, কথা বলে আসছেন, দাবি দাওয়াগুলো তুলে ধরছেন, কিন্তু সরকার যখন একটি সমাধান দিচ্ছে না সেখানে শিক্ষার্থীদের দায় থাকে না, এটি তারা বলছেন এখানে সরকারের দায় জনগণের যেখানে দুর্ভোগ হচ্ছে। এছাড়াও তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে মহাখালী রেল লাইন সেই রেল লাইনটি তারা অবরোধ করে রেখেছেন এবং এই দাবির প্রেক্ষিতে তাদের অবরোধ থাকবে। পাশাপাশি কিন্তু তিতুমির কলেজের সামনেও এখন পর্যন্ত শিক্ষার্থীদের ব্যারিকেড রয়েছে, অর্থাৎ আমতলির যে রাস্তাটা গুলশানের সেই রাস্তাটিও কিন্তু বন্ধ রয়েছে। এখানে যে রেল লাইনের রাস্তা সেটাও বন্ধ রয়েছে, অর্থাৎ জাহাঙ্গীর গেট হয়ে যে গাড়িগুলো এই পথে চলাচল করতে পারতো সেই পথটা কিন্তু বন্ধ হয়ে আছে এবং বনানী উত্তরের যে গাড়িগুলো এই পথে আছে সেটি বন্ধ হয়ে আছে, অন্য রাস্তা দিয়ে চলাচল করছে, সেখানে যানজট বাড়ছে এবং জনগণের ভোগান্তি বাড়ছে। তো এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ। সিথিয়া, ধন্যবাদ। রাজনৈতিক কর্মসূচি দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া গুলি করার ক্ষমতা চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো অর্থ হয় না। ভারতে বসে শেখ হাসিনা নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে দাবি করে উপদেষ্টাদের কঠোর হবার তাগিদ দেন রিজভী। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, রাজনৈতিক কর্মসূচি দমনে স্বৈরাচার হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে শর্টগান দিয়ে গুলি করে হত্যার নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছিল, তাই আন্দোলন দমনে গুলি ও শর্টগানের ব্যবহার নিষিদ্ধ চান তিনি। যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শর্টগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। রিজভী বলেন, দেশে এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারই রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, আমরা বারবার কি কি সংস্কার হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না। ধন্যবাদ। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দেয়া 31 দফা নিয়ে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা হয়। ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দেয়া 31 দফা নিয়ে লালবাগে প্রশিক্ষণ কর্মশালা হয় ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে। দল ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে কর্মীদের কাছে তা তুলে ধরেন দলটির নেতা ইশরাক হোসেন। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা। নিরপেক্ষ সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আগ পর্যন্ত নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাঁধ নির্মাণ পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, সীমান্তের প্রতিটি সমস্যা দ্রুত সমাধান হওয়া দরকার, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। এ সময় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ATM মাসুম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী ডিসেম্বর বা 2026 সালের জুন মাস টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে
কমিশন নির্বাচনের আয়োজন করবে বলেও জানান তিনি। সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সময়ে 18 থেকে 24 লক্ষ মৃত মানুষ ভুয়া ভোটার তালিকায় ছিল। সেক্ষেত্রে 18 থেকে 24 লাখ মৃত মানুষ ভোটার তালিকা থেকে বাদ যাবে। স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত ইলেকশন কমিশন নেয় না। আপনারা জানেন যে ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা। আমাদের অতিরিক্ত দায়িত্বের অংশ হিসেবে সাধারণত স্থানীয় সরকার মন্ত্রণালয় তথা সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা সেই নির্বাচন অনুষ্ঠান করে দিই। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না, কখন হবে, কি পরিমাণ হবে, এটা সরকারি সিদ্ধান্ত নেবে। 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, মন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ, দুর্নীতি ও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। নুরুজ্জামানের স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে রাকিবুজ্জামান আহমেদেরও অবৈধ সম্পদ ও বিভিন্ন ব্যাংকে 77 কোটি টাকা লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছে। 30 জানুয়ারি রংপুর থেকে গ্রেপ্তার হয়েছে নুরুজ্জামান আহমেদ। জনাব নুরুজ্জামান আহমেদ, সাবেক মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য, লালমনিরহাট 3, নিজ নামেও 31টি ব্যাংক হিসাবে 62 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে একটি মামলা রুজু হয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নষ্ট করেছে জানিয়ে অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংকিং খাতে সুশাসন ও সঠিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের টাস্কফোর্স। প্রাতিষ্ঠানিক ও বিভাগীয় নানা সংস্কারের সঙ্গে চাঁদাবাজি বন্ধে নাগরিক পর্যবেক্ষক টিম গঠনের পরামর্শ দিয়েছে টাস্কফোর্স, জানাচ্ছেন অরণ্য গফুর। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ বিষয়ে গেল সেপ্টেম্বরে টাস্কফোর্স গঠন করে পরিকল্পনা মন্ত্রণালয়। মানব কল্যাণকে উন্নয়নের কেন্দ্রবিন্দু ধরে বাস্তবসম্মত পন্থায় প্রায় প্রতিটি বিষয়ে সুপারিশ করেছে এই টাস্কফোর্স। 18টি অধ্যায়ে সাজানো এই রিপোর্ট এরই মধ্যে জমা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। ভোক্তা সন্তুষ্টিকে লক্ষ্য রেখে সব সেবা খাতের সংস্কার করা উচিত বলে উল্লেখ করেন টাস্কফোর্সের সভাপতি ডক্টর KAS মুর্শিদ। পাবলিক হসপিটালগুলো আছে, এগুলো নিয়ে আমরা বছরের পর বছর একটা ভোগান্তির মধ্যে থাকি। ডাক্তার চিকিৎসা পাওয়া যায় না, বা ওখানে মধ্যস্বত্বভোগী তারা পুরো ওখানে জায়গাটা নিয়ন্ত্রিত থাকে। একটা হাসপাতালের জন্য একটা প্রফেশনাল লিডারশিপ দরকার, একটা ভালো সিনিয়র ম্যানেজমেন্ট দরকার, একটা ভালো বোর্ড দরকার, এবং এই বোর্ডের কম্পোজিশনটা ইম্পর্টেন্ট। ঢাকা বাঁচাতে বুড়িগঙ্গা পুনরুদ্ধার এবং নগর ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা জরুরি বলে মনে করে টাস্কফোর্স। টাকার অবমূল্যায়ন রোধ ও নতুন দেউলিয়া আইন সহ অর্থনৈতিক খাতে দুর্নীতির লাগাম টানার বিকল্প দেখছে না টাস্কফোর্স। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসনটা ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল 2003-এ এখানে যথেষ্ট পরিমাণে স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে এমনকি যারা ওই আসনে বসেছিলেন তাদের নিজস্ব দুর্বলতার কারণেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে এটার দুর্বলতা ক্রমান্বয়ে প্রমাণিত হয়েছে। নতুন ব্যাংকে লাইসেন্স দেওয়া বন্ধ করা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটাকে শক্তিশালী করা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি জ্বালানি খাতে দেশীয় সামর্থ্য কাজে লাগানোর কথা পরিকল্পনা উপদেষ্টার কণ্ঠে। বাংলাদেশ বিমান, যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সব সময় তো লসে চলে, তা তো করার কথা না। বাংলাদেশ তো অন্য এয়ারলাইন্স এখান থেকে এত প্রফিটেবল হয়, বাংলাদেশ বিমানের এই দুর্দশা কেন? সুন্দর প্রপোজাল এসেছে যে বাংলাদেশ বিমানের যত অ্যাসেট আছে, জনবল, ফ্লাইট, প্লেন, এগুলোকে একদম অর্ধেক করে দিয়ে
একটাকে একদম বিদেশিদের ম্যানেজমেন্টে দেওয়া। কোনো কল্যাণ না পাওয়ায় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুপারিশও করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের টাস্কফোর্স। ডেটাবেস দিয়ে আমরা অরণ্য গফুর, RTV, ঢাকা। শিক্ষাবর্ষের 1 মাস শেষ হলেও এখনো অর্ধেক শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছায়নি। এতে করে প্রাথমিক মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থায় স্থবিরতা দেখা দিয়েছে। সরকার বই দিতে না পারলেও বিনামূল্যের পাঠ্য বই ঠিকই খোলা বাজারে পাওয়া যাচ্ছে। বিক্রি বেড়েছে নিম্নমানের PDF কপির। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। করছি কারণ আগে হচ্ছে গিয়ে প্রথম দিনই বই পাওয়া হতো, এবার পাওয়া হয়নি, তো একটু আজব লাগছে। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হয়ে নতুন শিক্ষাবর্ষ শুরুর সুযোগ থেকে এবছর বঞ্চিত হয়েছে শিশুরা। শিক্ষাবর্ষের 1 মাস পার হলেও নানা প্রতিবন্ধকতায় প্রাথমিক মাধ্যমিকের অর্ধেক শিক্ষার্থীর হাতে বোর্ডের বই পৌঁছানো সম্ভব হয়নি। বইটা খুলে দেখি, এটা আনন্দ করি, বইটা নেওয়া মজা হয়েছে। এবছর যেরকম বইটা পাচ্ছি না, এরকম একটা কষ্টের ব্যাপার। আমাদের ক্লাসে হচ্ছে বই না থাকাতে একটু ক্ষতি হচ্ছে আর কি। আমাদের এক্সামও সামনে স্টার্ট হবে, তাই বইটা ফেব্রুয়ারির মধ্যে আমরা যদি পাই তাহলে অনেক সুবিধা হয়। বিনামূল্যের বই শিক্ষা প্রতিষ্ঠানে না পৌঁছালেও তা পাওয়া যাচ্ছে খোলা বাজারে। PDF কপি থেকে ছাপানো নিম্নমানের বই বিক্রি হচ্ছে চড়া দামে। বাচ্চাদের চাহিদার কারণে এরা এসে বলে যে আমাদের PDF থেকে বই নিতে বলছে, PDF করে দেন। তো আমরা সেক্ষেত্রে PDF করে যে প্রিন্ট করে এদেরকে বই দিচ্ছি। ম্যাজিস্ট্রেট আসছিল 2-3 বার আসছে, রেট দিছে, বলছে যে আপনারা এগুলো বিক্রি করেন না, ঠিক আছে, আমাদের অ্যালার্ট করে দিছে। তারপর আমরা বেচে নিতাম, আমরা ওই যে অর্ডার পাইলে তখন আমরা এটা করে দিই। বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় নির্ধারিত সময়ে স্কুলের পরীক্ষা নিয়ে চিন্তিত শিক্ষক অভিভাবকরা। ফার্স্ট টার্ম পরীক্ষা সম্ভবত ঈদুল আজহার পরে, জুনে সম্ভবত। সেই ক্ষেত্রে স্টুডেন্টরা যদি বই না পেয়ে থাকে তাহলে আমার মনে হয় যে হয়তো 15 দিন পরে পরীক্ষা শুরু করা লাগবে। যদি জুনে হাফ ইয়ারলি পরীক্ষা শিডিউল হয়ে যায় আর এর মধ্যে যদি ফেব্রুয়ারিতে বাচ্চারা সকল বই না পায়, সেক্ষেত্রে তাদের প্রস্তুতি নেওয়া তো দুরূহ হবে, কষ্টকর হবে। শিক্ষকরা বলছে যে PDF ফাইল থেকে, ইন্টারনেট থেকে বই সংগ্রহ করার জন্য। তো এখন ইন্টারনেট থেকে যারা শহরে আছে বা আমার ছেলে হয়তো বা ইন্টারনেট সম্পর্কে জানে বা আমরা নাই, সেটা সংগ্রহ করলাম, কিন্তু গ্রামের প্রান্তিক পর্যায়ে সেইগুলোতে তারা কিভাবে সংগ্রহ করবে, এটা তো খুব একটা কস্টলি বিষয় এবং আর্থিক বিষয় আছে, সবার পক্ষে সেটা সম্ভব না। NCTVর চেয়ারম্যান রিয়াজুল হাসান এই অবস্থার দায় ছাপাখানাগুলোর উপর চাপান। প্রতিদিন 116টা প্রিন্টার 1,42,00,000 বই প্রস্তুত করতে পারে, কিন্তু বাস্তবে আমরা দেখলাম সর্বোচ্চ 48,48,000 বই 116টা প্রেস থেকে আমরা পাচ্ছি। এই পরিস্থিতিটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের জন্য এই বছর 40 কোটি বই ছাপানোর কথা থাকলেও এখনো 20 কোটি বই ছাপার কাজ শেষ হয়নি। কবে নাগাদ সারা দেশে বই পৌঁছানো যাবে তাও নির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ। বিপুল দেবরায়, RTV, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। ফজর নামাজের পর আমবায়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল থেকেই খিত্তের জিম্মাদার ও তাবলিগি সাথীরা ময়দানে আসতে শুরু করেছে। সকালেও আসছে দূর দূরান্তের সাথীরা। এ পর্বে 72টি দেশের 3,256 জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছে। এছাড়া টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, মেহেরপুর, নরসিংদী, জামালপুর সহ 22টি জেলার সাথীরা অংশ নিয়েছে। সকাল 10টা থেকে ভারতের মাওলানা আহমেদ হোসাইন বয়ান শুরু করেন। এরপর বিভিন্ন আলেমরা পর্যায়ক্রমে বয়ান করবেন। আগামী বুধবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এ পর্বের সমাপ্তি হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত থেকে 4 বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ, এমন অভিযোগ করেছে স্থানীয়রা। আটককৃতরা হলো গোমস্তাপুর উপজেলার রোকনপুর রাধানগর গ্রামের মাহবুব আলমের ছেলে মুকুল, মোশাররফ হোসেনের ছেলে আব্দুল আলিম, ইসহাক আলীর ছেলে দুরুল খোদা ও ধামাইল রোকনপুর এলাকার মতির ছেলে বাবু। ভোরে সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়ে তারা আটক হয় বলে জানায় স্থানীয়রা। দ্রুত তাদের উদ্ধারের দাবি জানিয়েছে পরিবার। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নওগাঁর 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় অজ্ঞাত নারী সহ মামুন নামে একজন নিহত হয়েছে। ভোরে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে
ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের সড়ক দুর্ঘটনায় বাচ্চু মিয়া ও মানিক নামে দুজনের মৃত্যু হয়েছে। পিকআপটি উপজেলার মুন্সিবাজার নামক স্থানে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এদিকে দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছে। কাল মধ্যরাতে হিলির বিরামপুর লেভেল ক্রসিং এই দুর্ঘটনা ঘটে। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মদনপুর গাজীপুর সড়কে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। চলছে অমর একুশে বইমেলার তৃতীয় দিন। বিগত 2 দিনের তুলনায় আজ বই প্রেমীদের পদচারণা কিছুটা বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিন না হলেও সরস্বতী পূজাকে কেন্দ্র করে নানা সাজ পোশাকে বই প্রেমীদের মেলা প্রাঙ্গণে ভিড় করতে দেখা যায়। নতুন করে আজও বেশ কিছু বই এসেছে মেলায়। তবে লেখক ও প্রকাশকরা বলছেন এখন পর্যন্ত তেমনভাবে বই কেনাকাটা জমে ওঠেনি। তারা বলছেন সাপ্তাহিক ছুটির দিনে বই প্রেমীদের আনাগোনা আরও বাড়বে। পাশাপাশি বই প্রেমীরা তাদের পছন্দের বইটি খুঁজে নিতে পারবেন। ঝিনাইদহে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের দাবি পূরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টার দিকে শহরের ড্রিম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিমউদ্দিন। এছাড়া সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহারউদ্দিন মজুমদার, জনবীমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ, কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাহকদের দাবিকৃত 3,73 লাখ টাকা পরিশোধ করা হয়। ইতালি যাওয়ার পথে লিবিয়া উপকূলে মারা যাওয়া 23 জনের লাশ দাফন করা হয়েছে। নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক ধারণা করা হলেও কোনো পরিচয়পত্র না থাকায় শনাক্ত করা যায়নি। রোববার রাতে ফেসবুক লাইভে এসে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, লিবিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে 25 জানুয়ারি রাতে 56 জন অভিবাসী নিয়ে একটি নৌকা সাগরপথে ইতালি রওনা হয়। সেদিন রাতেই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। এরপর 30 জানুয়ারি লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে ব্রেগা নামক এলাকায় লাশগুলো ভেসে আসতে থাকে। এখন পর্যন্ত 23টি লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 31 জন। এদিকে ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের 2 যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, লিবিয়ায় সাগর পাড়ে নিয়ে গুলি করে লাশ গুম করেছে দালাল চক্র। এই ঘটনার পর দালাল পলাতক থাকলেও নিহতের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। দালালদের শাস্তি ও সন্তানের মরদেহ ফেরতের দাবি পরিবার সহ স্বজনদের। ফরিদপুর থেকে জাকির হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রাজওয়ান শরীফ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রত্যন্ত কুমারখালী গ্রামের যুবক হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার পরিবারের সচ্ছলতা আনতে ইতালি যাওয়ার মনস্থির করে তারা। পরে বাড়ি জমি বন্ধক ও স্বর্ণালংকার বিক্রি করে একই গ্রামের দালাল আনোয়ার মাতাব্বরের হাতে 32 লাখ টাকা তুলে দেয় পরিবার। গেল বছরের 23 নভেম্বর দুবাই হয়ে লিবিয়া নেওয়া হয় 2 যুবককে। সেখানকার দালালরা চাহিদা মতো টাকা না পাওয়ায় প্রায় 2 মাস তাদের আটকে রাখে। গেল সপ্তাহ পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও হঠাৎ সেটিও বন্ধ হয়ে যায়। এরপর গেল শুক্রবার কোনো এক ব্যক্তি তার ফেসবুকে দুজনের মরদেহের ছবি পোস্ট করে। টাকা জমা দিছি, সে হলো একটা ষড়যন্ত্র করে আমার ভাইরে মারছে, আমরা তার বিচার চাই। যখন টাইম ওভার হয়ে গেছে তখন আমরা ভীতি হয়ে গেছে, ছেলে গেল কই। এরপর দালাল আনোয়ারের মাধ্যমে তাদের মৃত্যুর খবর নিশ্চিত হলে গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারিপাশ। ভিআইপি গাড়িতে নেছে এবং কি রুমে থেকে ব্ল্যাকমেইল করিয়ে নিয়ে ওদের হলো কোনো গেম টেম দানে ওকে দূরে নিয়ে মাইরে ফেলাইতেছে। এটাকে সুষ্ঠু তদন্ত করে একটা বিচার করবে, যাতে দৃষ্টিমূলক যারা আছে তারা সেই আইনের আওতায় আসে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। লিবিয়া থেকে নেওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দায়ের করলে আমি আইনগত ব্যবস্থা নেব। সম্পদ ও জীবন নেয়া দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় 175 জনের নাম উল্লেখ ও 300 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। উপপরিদর্শক রাব্বি মোরসালিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। থানার পরিদর্শক খোরশেদ আলম জানান, গেল রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার বিরোধী লিফলেট বিতরণের সময় সাফায়েত নামে একজনকে
আটক করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায় ও পুলিশ ভ্যান ভাঙচুর করে। এদিকে গ্রেফতার এড়াতে বাড়ির পুরুষ সদস্যরা আত্মগোপনে চলে গেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হচ্ছে অন্তত 15 জন, আহত হচ্ছে আরও 15 জন। সোমবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা বলছে, বিস্ফোরণে হতাহত সবাই কৃষি শ্রমিক। প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি। গেল ডিসেম্বরে বিদ্রোহীদের আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এরপর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে হামলার ঘটনা ঘটছে। আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে দুর্বার রাজশাহীর ক্রিকেটার ও সংশ্লিষ্ট সকলের পাওনা পরিশোধ করবে ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে দলটির মালিক শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে এমনটা জানান তিনি। এর আগে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে 2 ফেব্রুয়ারির মধ্যে দলের 50% পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতিও পূরণ করেননি। উল্টো বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাবার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার। সবশেষ সংকট নিরসনে সমাধান জানতে চাইলে নিজের দোষ স্বীকার করে নিয়ে 25% হারে 3, 7 ও 10 ফেব্রুয়ারির মধ্যে ফের সমস্ত পাওনা পরিশোধের আশ্বাস দেন তিনি। সংবাদ শেষ করব সরস্বতী পূজার খবর দিয়ে। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পার্বণ সরস্বতী পূজা। ভক্তদের বিশ্বাস, রাজহংসের পিঠে চেপে দেবী অনুসারীদের মধ্যে বিদ্যা, কলা, বাণী ছড়িয়ে দিতে ধরণীতে আসেন। সব ধর্মের মানুষ যেন সমান মর্যাদা পায়, দেবীর কাছে এমন শান্তির সমাজ প্রার্থনা করেন ভক্তরা। সাব্বির আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। শীতের আড়মোড়া ভেঙে শ্বেত রাজহংসের পিঠে চেপে ভক্তদের কাছে ধরা দিলেন জ্ঞানের দেবী জাহ্নবী। সমৃদ্ধি লাভের আশায় সরস্বতীর বন্দনায় মন্ত্রপাঠ, ঢাক, ঢোল, কাসরের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে জগন্নাথ হল প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন বিভাগের আলাদা আলাদা মণ্ডপে পূজা হলেও চারুকলা অনুষদের প্রতিমা ঘিরেই এই মহোৎসবের বিশেষ আকর্ষণ। ভক্তদের বিশ্বাস, দেবীর তুষ্টিতেই বিদ্যা ও বুদ্ধিতে সমৃদ্ধ হবেন সবাই। তাই অজ্ঞানতার অন্ধকার দূর করতে কল্যাণময়ীর চরণে অঞ্জলি দেন ভক্তরা। আমাদের যে প্রতিভা সেটা জানি আমরা সৎ কাজে নিয়োজিত করতে পারি, এই প্রার্থনাই রেখেছি সরস্বতী মায়ের কাছে। ভবিষ্যৎটা তো আমাদের উপরে, আমাদের প্রজন্মের হাতে, যেন আমরা এই শিক্ষা ব্যবস্থাটাকে আরো ভালোভাবে উন্নত করতে পারি। সরস্বতী বিদ্যার দেবী, আর তাই এদিন সবাই দেবীর কাছে জ্ঞান প্রার্থনা করেন। ছোটদের দেয়া হয় হাতে খড়ি। দেবীর কাছে প্রার্থনা করলাম সবাই যেন জ্ঞান বুদ্ধিতে সমৃদ্ধ হয়, কৃপা করে এবং আশীর্বাদ থেকে যেন একজনও না বঞ্চিত হয়, সারা বছর ভালো কাটে, পড়ালেখা ভালো হয়। সরস্বতীর আশীর্বাদ পুষ্ট হয়ে সব বাধা পেরিয়ে একটি উন্নত দেশ গড়তে সবাই একসঙ্গে কাজ করবেন, এমন প্রত্যাশা ভক্তদের। সবাই, সব ধর্মের মানুষজনই এখানে যাতে খুব ভালোভাবে থাকে, এটাই চাওয়া। এত জনের যে আনন্দ, সবার যে প্রাণের মিলন, এটা আসলে খুবই আনন্দদায়ক। পূজা মণ্ডপ পরিদর্শনে জগন্নাথ হলের মাঠে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট মণ্ডপ করেছে, সবার একটা উৎসবমুখর পরিবেশ। এটা অত্যন্ত সুন্দর আর কি, নিজেদের মধ্যে একটা ভালো মিক্সিং হয়, সবার মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।